আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসসি 26 ব্যাচ। সো ভাইয়া দেখো, তোমাদের অনেকের অনেক প্রশ্ন যে ভাইয়া আমরা তো আণবিক সংকেত, স্থূল সংকেত নির্ণয় করতে পারি না, ভাইয়া এটা কিভাবে করব? আমরা তো এই জায়গায় আটকে গেছি। এসএসসি তোমরা 26 আছো এবং যারা 27-এ আছো না, সো তোমাদেরও কিন্তু এই কনসেপ্টে অনেক ঝামেলা। মূলের রাসায়নিক গণনা, মূলের ধারণা আর হচ্ছে রাসায়নিক গণনা, এই অধ্যায়ের এই যে একটা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। সো তোমরা যারা এসএসসি 26 রয়েছে, যারা এই অধ্যায়কে সিকিউর জন্য টার্গেট করছো, অবশ্যই আজকের এই ক্লাসটা তোমার জন্য মনে করো যে তাবিজ স্বরূপ। কারণ যে আজকের এই তাবিজ যদি তুমি খেয়ে নাও, তাহলে মনে করো একটা সিকিউ তোমার কনফার্ম। আজকের ক্লাসটা তোমাকে কি করতে হবে? অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে মজা আয়েগা। এখন দেখো, আণবিক সংকেত আর হচ্ছে কি ভাইয়া স্থূল সংকেত, এটার আগে কি করব আমরা? কনসেপ্টটা বিল্ড আপ করবো। এখন আণবিক সংকেত কি আর স্থূল সংকেত কি দেখো। এই যে আণবিক সংকেত, হ্যাঁ, আণবিক সংকেত আরেকটা কি স্থূল সংকেত। এবং আণবিক সংকেত দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে ভাইয়া তোমার কোনো একটা যৌগের সঠিক সংকেত হচ্ছে আণবিক সংকেত। আর স্থূল সংকেত কি? জাস্ট অনুপাতটা বোঝায়। স্থূল সংকেত কি ভাইয়া? জাস্ট কি বোঝায়? স্থূল সংকেত হচ্ছে জাস্ট অনুপাতটা বোঝায়। কি বোঝায়? অনুপাতটা বোঝায়। তো আণবিক সংকেতটা কি ভাইয়া? আণবিক সংকেত হচ্ছে যৌগের প্রকৃত সংকেত, আর স্থূল সংকেত কি? যেটা হচ্ছে তোমার অনুপাত নির্দেশ করে। যেমন ধরো, আণবিক সংকেত হচ্ছে অণুতে পরমাণুর মানে প্রকৃত সংখ্যা এখানে প্রকাশ করবে, আর এখানে কি করবে? অনুপাতটা প্রকাশ করবে। যেমন আমরা দুইটা এক্সাম্পল নেই। যেমন ধরো C2H6, এটাকে আমরা কি অনুপাতে ভাগ করতে পারি দেখো তো। এটাকে দ্বারা এইটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কি হচ্ছে? CH কি 3 গুণা 6 না? তাহলে এখানে কি হবে? 3 হবে, CH3 হবে। সো তাহলে দেখো, এই হচ্ছে আমাদের আণবিক সংকেত, যেটা প্রকৃত সংকেত, মানে পরমাণু সঠিক কি বোঝাচ্ছে? আমাদের সংখ্যা বোঝাচ্ছে। আর এইখানে জাস্ট অনুপাতটা বোঝাচ্ছে। আবার আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে C6H12O6। দেখো, C6H12O6। এখন এইটা হচ্ছে আমাদের ভাইয়া আণবিক সংকেত। এখন এইটার অনুপাতটা কি হতে পারে দেখো। আমরা যদি এইটাকে 6 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? প্রত্যেকটা থেকে CH2O এইটা হবে। দেখো, এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু এই যে আমাদের প্রকৃত যে আণবিক সংকেত, এটা কিন্তু পাচ্ছি। তার মানে কি? এই যে আণবিক সংকেতটা, এইটা আমাদের যৌগের প্রকৃত সংকেতকে বোঝাচ্ছে, আর স্থূল সংকেত যেটা, এটা আমাদের অনুপাতকে বোঝাচ্ছে শুধু। এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা প্রকৃত নাম্বারগুলো পাবো, মানে পরমাণুর সংখ্যা প্রকৃতটা পাবো, আর এখানে জাস্ট অনুপাতটা পাবো। দেখো, এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা এটা পাচ্ছি। এটাকে যদি আমরা 6 দ্বারা মানে 6 দ্বারা ভাগ করি, 2 না তো, 6 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা প্রকৃতটা পাবো, তাই না? সো এখানে আমরা কি করবো ভাইয়া? 6 দ্বারা গুণ করবো। হ্যাঁ, এটা একটু মিস্টেক হয়ে গেছে, তাই না? দেখো, আমরা আরেকটা দেখি। আরেকটা হচ্ছে যেমন C4H10 যদি দেখি আমরা, দেখো C4H10, এইটাকে যদি ভাইয়া তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে? দেখো, C2H5 পাচ্ছ, তাই না? তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত, আর এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত। বুঝা গেছে? এখন আমরা আরেকটা দেখি। যেমন ধরো C6H6, আরেকটা হচ্ছে এখানে যদি আমরা আরেকটা লিখি, সেটা হচ্ছে C2H2। এখন এইটার আণবিক স্থূল সংকেত, দুইটার কিন্তু স্থূল সংকেত একই হতে পারে। মানে স্থূল সংকেত কিন্তু একাধিক মানে আণবিক সংকেতের একই স্থূল সংকেত হতে পারে, এটা একটু মাথায় রাখবা। যেমন এখানে দেখো, এখানে যদি তুমি 6 দ্বারা ভাগ করো, তাহলে এটা কি পাবো? CH পাবা। আবার এটারে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে এইটার CH পাইবা। তার মানে এই যে দুইটা যৌগ, এই দুইটা যৌগের স্থূল সংকেত কিন্তু একই। দুইটা যৌগের দেখো স্থূল সংকেত কিন্তু একই, বাট আণবিক সংকেত ভিন্ন। কারণ কি? আণবিক সংকেত দ্বারা আমাদের ওই যৌগের প্রকৃত পরমাণু সংখ্যাকে আমরা খুঁজে পাই, আর হচ্ছে প্রকৃত সংকেতটা আমরা লিখতে পারি। সো এই হচ্ছে স্থূল সংকেত, এই হচ্ছে আণবিক সংকেত। এখন দেখো, এখানে যখন আমি 2 দ্বারা গুণ করব, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে সংকেত, সেটা কিন্তু পাচ্ছি। এখানে যদি আমরা 6 দ্বারা গুণ করি, তাহলে আমাদের প্রকৃত যে আণবিক সংকেত, এটা পাচ্ছি। আর এখানে যদি আমরা ভাইয়া 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি। তার মানে এখানে একটা নাম্বার পাচ্ছি না আমরা,
এখানে একটা স্বাভাবিক একটা নাম্বার পাচ্ছি, দেখো স্বাভাবিক নাম্বার যেটা, যেমন 2 6 2, এইটি হচ্ছে আমাদের এন ভাইয়া। যখন আমরা সূত্রটা লিখবো তখন বুঝতে পারবা যে এটাই হচ্ছে এন। সো দেখো আমরা সূত্রটা একটু লিখি। আমরা জানি কি আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, আমরা এইটা লিখতে পারি যে আণবিক সংকেত, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে লিখো। আণবিক সংকেত সমান সমান কি লিখতে পারি, দূর সংকেত ইজ ইকুয়ালস টু এন ইন্টু স্থূল সংকেত, হ্যাঁ স্থূল সংকেত। এখন দেখো ভাইয়া এই যে এন, হ্যাঁ এই যে এন, এই এনটা কি, এই যে 2, দেখো এই যে স্থূল সংকেতের সাথে যদি আমরা এই 2টা গুণ করি তাহলে কি পাচ্ছি, আমরা আণবিক সংকেত পাচ্ছি না? তাহলে এই এনটা কি, এই 2, এই এনটা কি ভাইয়া, এই 2। তারপর দেখো এই স্থূল সংকেতের সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কি পাচ্ছি, আমাদের আণবিক সংকেত পাচ্ছি। তার মানে এই 6টা কি, এই 6টা হচ্ছে এই এন, বুঝা গেছে? জাস্ট এই এন, এই 2টা কি, এই এন। তার মানে কি আমরা এই সূত্রটা মনে রাখবো যে আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু এন ইন্টু স্থূল সংকেত। সাথে সাথে আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, তাহলে আমাদের এই যে ম্যাথগুলা এগুলা করতে মনে করে যে একেবারে কি বলবো, এটাকে ন্যানো সেকেন্ড লাগবে, অত সময় লাগার তো কথা না। তাহলে এইখানে আমরা যেটা পাবো, আরেকটা লিখবে হচ্ছে আণবিক ভর, কি আণবিক যে ভরগুলো আছে, আণবিক ভর, হ্যাঁ আণবিক ভর ইজ ইকুয়ালস টু এন ইন্টু স্থূল সংকেতের ভর, হ্যাঁ কি লিখবা, স্থূল সংকেতের ভর। জাস্ট এইটা মাথায় রাখো, খাতায় রাখো, স্থূল সংকেতের ভর। তাহলে দেখবা পানি পানি হয়ে যাবে, হ্যাঁ দিল সে পানি পানি হয়ে যায়গা। এই স্থূল সংকেতের ভর আর হচ্ছে আণবিক ভর, এন এখানে থাকবে, এই এনটা আমরা বার করব, এখানে দিয়ে দিব, তাহলে আমাদের আণবিক সংকেত হয়ে যাবে। এখন দেখো আমাদের আর কিছু লাগবে কনসেপ্ট, না আমাদের আর কোনো কনসেপ্ট লাগবে না। এই কনসেপ্ট দিয়ে আমরা আণবিক সংকেত, স্থূল সংকেত, সকল সংকেতই বের করে ফেলতে পারবো। তবে হ্যাঁ আমাদের কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে যখন আমাদের পার্সেন্ট দিবে আর কি। সো ওইটা আমরা ওই মেতে আসলে দেখবো। সো আগে আমরা এই কনসেপ্ট থেকে আমরা আগে একটা ম্যাথ করি, তাহলে বুঝতে পারবো আমাদের যে কাহিনী কোন জায়গায় আছে। এখন দেখো আমাকে প্রথম প্রশ্নই বলছে একটি যৌগের আণবিক ভর দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া, আণবিক ভর। কি দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর কত, 90 দেওয়া আছে। আর কি বলছে, এর স্থূল সংকেত দেওয়া আছে। স্থূল সংকেত কত ভাইয়া, স্থূল সংকেত হচ্ছে CH2, স্থূল সংকেত দেওয়া আছে, হ্যাঁ স্থূল সংকেত কত, স্থূল সংকেত কত, CH2, এইটা দেওয়া আছে। বলছে আমাকে কি আণবিক সংকেত নির্ণয় করতে, পারবো না? কিভাবে পারবো, দেখো আমরা জানি কি আণবিক ভর, এই যে একটু আগে লিখছি, আণবিক ভর ইজ ইকুয়ালস টু এন ইন্টু স্থূল সংকেতের ভর কিন্তু, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো, আণবিক ভরটা আমি লিখি বাংলায়, আণবিক ভর ইজ ইকুয়ালস টু এন ইন্টু স্থূল সংকেতের ভর, স্থূল সংকেত, জাস্ট এটা লিখলাম আর কি, স্থূল সংকেত। আণবিক ভর কত, 90 ইজ ইকুয়ালস টু এন ইন্টু স্থূল সংকেতের ভর কত, সি কত, কার্বন 12, হাইড্রোজেন 1, অক্সিজেন কত, 16 গুণ 2, 16 দুগুণা 32, তাই না? তাহলে এটা কত আসে দেখো, 90 ইজ ইকুয়ালস টু এন ইন্টু 12 প্লাস কত আসে দেখো, এখানে আমরা একবারে যোগ করে দেই, কত আসে 16 গুণ 2 মানে 32 যোগ 1 যোগ কত 12, কার্বন 12, 45, তাই না? কত আসে 45। তাহলে n কত আসে দেখো, n কে আমরা যদি বের করতে চাই তাহলে 90 ডিভাইডেড বাই 45, এটা তো বুঝতে পারতেছো না? তাহলে কত 45 দুগুণা 90, তাহলে 2, তাহলে n এর মান কত ভাইয়া 2 আসছে। তাহলে এখন আণবিক সংকেত কি কঠিন কিছু, আণবিক সংকেত কি কঠিন? দেখো তো আমরা যদি, আচ্ছা এটা মুছে ফেলি, হ্যাঁ আণবিক সংকেত মানে কি, আণবিক সংকেত কি n ইন্টু স্থূল সংকেত, n স্থূল সংকেত কি, এই যে স্থূল সংকেত কই, এই যে CHO2, তাহলে n এর মান বসাও, n কত 2, CHO2, তাহলে কত আসে C2H2O4, এই হচ্ছে আমাদের আণবিক সংকেত। তাহলে আমরা কি আমাদের আণবিক সংকেত পাইছি?
আমাদের আণবিক সংকেত হচ্ছে C2H2O4। এই হচ্ছে ভাই আমাদের আণবিক সংকেত। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুব ইজি ছিল। এখন আমরা সেকেন্ডটা দেখবো, সেটা হচ্ছে একটি যৌগের মধ্যে কার্বনের পার্সেন্ট দেওয়া আছে। দেখো পার্সেন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব? দেখো পার্সেন্ট থেকে আমাদের কিন্তু অনুপাত বের করতে হবে, তারপরে ওইখান থেকে আমাদের মানে স্থূল সংকেতটা বের করতে হবে। হ্যাঁ, পার্সেন্ট থেকে আমরা স্থূল সংকেত বের করব, তারপরে এই যে আণবিক ভর দেওয়া আছে তারপরে কিন্তু আমরা আণবিক সংকেত বের করে ফেলতে পারবো। তো চলো দেখি আমরা কিভাবে বের করব। সো দেখো ভাইয়া, দেখো দেখো এগুলা কিন্তু তোমার আসবে, কিন্তু সিকিউতে আসবে, অবশ্যই মাথায় রাখো, এগুলা সিকিউতে আসবে। এখান থেকে কমেন্ট পড়ে যেতে পারে। এখানে কিন্তু তোমাদের সিকিউর কোয়েশ্চেন কিন্তু আছে, এটা বোর্ড কোয়েশ্চেনে আসা প্রশ্ন, এগুলা কিন্তু মানে টেস্ট পেপার থেকে নেওয়া। সো অবশ্যই এটা ইম্পর্টেন্ট। এখন একটি যৌগের কার্বনের পার্সেন্ট দেওয়া আছে, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমাকে এই যে পার্সেন্ট যেগুলো আছে না, ওগুলাকে প্রত্যেকটা নিজ নিজ মানে পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। ভাগ করে তুমি স্থূল সংকেত, আচ্ছা স্থূল সংকেত নির্ণয় দেখো কিভাবে। প্রথম ধাপ হচ্ছে, দেখো ভাই প্রথম ধাপ কি? প্রথম ধাপ যেটা হচ্ছে এই যে কার্বনের পার্সেন্ট কত দেওয়া আছে, দেখো 40% দেওয়া আছে না। এখন তুমি কি করবা? কার্বনের এই যে পার্সেন্টকে তুমি তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপ কি? কার্বনকে 40% না, ওটাকে তার আণবিক ভর যেটা আছে, পারমাণবিক ভর, ওটার দ্বারা ভাগ করো। কত? কার্বন কত? 12 দ্বারা ভাগ করো। তারপর কি আছে? হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন কত পার্সেন্ট দেওয়া আছে? হাইড্রোজেন দেওয়া আছে ভাইয়া 6.71%, তাই তো? এই যে হাইড্রোজেনকে তুমি কি করবা? এইটা 6.71 মেবি 6.71, এটাকে 1 দ্বারা ভাগ করো। তারপর কি আছে? অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন হতো 53.3%। ওইটাকে তুমি কি করবা? অক্সিজেন, তো অক্সিজেন কত? 16 দ্বারা ভাগ করো 53.3। সো যদি ভাগ করো তাহলে দেখো তো কত পাচ্ছি আমরা। ভাগ করো হারি আপ। কত? 40 ডিভাইডেড বাই 12, 3.33, 6.71। হাই কি লিখছি? 6.71। এখানে কত আসবে? 16 দ্বারা যদি ভাগ করো ফিরছে 3.33 আসবে, মানে আবার আর কি 3.33। এখন এটা হচ্ছে কি? প্রথম ধাপ। তোমার যদি এরকম পার্সেন্ট যদি দেওয়া থাকে, প্রথম ধাপ স্থূল সংকেত নির্ণয়ের ক্ষেত্রে। এখন দ্বিতীয় ধাপ কি দেখো? দ্বিতীয় ধাপে এই যে সংখ্যাগুলো আসছে না ভাইয়া, এখানে যেটা সবচাইতে ছোট ওইটা দ্বারা তুমি প্রত্যেকটাকে ভাগ করবা, মানে সিম্পলিফাইড করা আর কি, মানে সহজ করা, অনুপাতগুলোকে সহজ করা। তাহলে অনুপাতগুলোকে যদি তুমি সহজ করো, কার্বন সবচাইতে ছোট হচ্ছে 3.33, তাহলে কার্বনকে তুমি 3.33 দ্বারা ভাগ করো, তাহলে কত আসে? 1 আসে। হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হবে, হাইড্রোজেন কত? 6.71 কে তুমি 3.33 দ্বারা ভাগ করলে কত আসবে? 3 গুণ 2 আসবে। আর এটাকে সেম অক্সিজেনের ক্ষেত্রেও 3.33 তুমি এইভাবে লিখবা, 331 আসবে। তাহলে স্থূল সংকেত কত পাচ্ছি আমরা? স্থূল সংকেত হচ্ছে CH2O। এটি হচ্ছে আমাদের স্থূল সংকেত, কারণ কার্বন হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে 2, অক্সিজেন 1। এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। এখন আমাদের কি বলতেছে? আণবিক সংকেত নির্ণয় করতে। আণবিক ভর দেওয়া আছে আমাদের। এখন আমরা কোথায় লিখবো? আমরা আচ্ছা ধরো আমরা এখানে লিখি, হ্যাঁ এখানে দেখা যাবে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা লিখি, ধরো এখানে লিখলাম। হ্যাঁ, এখন এখানে যদি লিখি, দেখো আণবিক ভর আমরা জানি কি? আণবিক ভর ইকুয়ালস টু n ইন্টু স্থূল সংকেতের ভর, এটাই তো জানি। আণবিক ভর কত দেওয়া আছে? 60 ইজ ইকুয়ালস টু n ইন্টু স্থূল সংকেতের ভর। স্থূল সংকেত কত? কার্বন 12 প্লাস হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 2 প্লাস অক্সিজেন কত? 16। এটা যদি যোগ করো তাহলে কত আসে দেখো? 60 ইজ ইকুয়ালস টু n ইন্টু কত আসে দেখো? 12 যোগ 2 কত? 14, 12 প্লাস 2 প্লাস 16 16, 30 আসে। কত আসে? 30। তাহলে n ইজ ইকুয়ালস টু কত হবে? 30 দ্বারা যদি ভাগ করো তাহলে 2 হবে। কত হবে ভাইয়া? 2 হবে। n কত? 2 না? 30 দুগুণ 60, তুমি জাস্ট ডান পাশে এনে ভাগ করে দাও, তাহলে n2। তাহলে আমরা আণবিক সংকেত সমান কি জানি? আমরা আণবিক সংকেত এখানে কি দেখা যাবে? দেখা যাবে না। ওকে, আণবিক সংকেত কি? আণবিক সংকেত
আণবিক সংকেত কি m ইন্টু স্থূল সংকেত n ইন্টু কি CH2O, এটা তো তাহলে n এর মান কত 2, তাহলে যদি তুমি 2 বসাও 2 ইন্টু CH2O, তাহলে এটা কি আসে দেখো, এটা আসে হচ্ছে ভাইয়া C2H4O2, এটাই হচ্ছে আমাদের আণবিক সংকেত। বুঝা গেছে? C2H4O2 এই হচ্ছে ভাই আমাদের আণবিক সংকেত। হো, কনসেপ্ট কি বোঝা গেছে? পারবো আমরা এসএসসি এক্সামকে মানে এসএসসি এক্সামকে কি আমরা খাপাইতে পারবো? খুব দিতে পারবো না? এই ক্লাস করতে পারলে খুব দিতে পারবা, একবারে ভালোভাবে খুব দিতে পারবা। তারপরে দেখো, যদি নাইট্রোজেনের অক্সাইডে 21 গ্রাম নাইট্রোজেন এবং 36 গ্রাম অক্সিজেন বিদ্যমান থাকে, অক্সাইডের স্থূল সংকেত নির্ণয় করো। আচ্ছা, আমাদের কি বলতেছে, এটা হচ্ছে স্থূল সংকেত নির্ণয় করতে চাইছে। তার মানে কি করতে হবে, আমাদেরকে পার্সেন্ট বের করতে হবে। পার্সেন্ট বের করে আমরা এটা করতে হবে। দাঁড়াও দেখি, আমরা এটা খুব সহজে করে ফেলতে পারবো। সো আমাদের কি বলতেছে দেখো, এটা পার্সেন্ট বের করলেই হয়ে যাবে আমাদের। এখন পার্সেন্ট বের করা তো আমরা গত ক্লাসে শিখছিলাম। এই একই হুডি দিয়ে 4টা ক্লাস নিয়ে নিতেছি। ভাইয়া ঠান্ডা লাগে, কেন ঠান্ডা লাগে সেটা তো বুঝতেই পারতেছো, শীতের সিজন, ঠান্ডা তো লাগবেই, তাই না? সো এখন দেখো, আমরা যদি পার্সেন্ট নির্ণয় করি তাহলে কি করব দেখো, আমরা এটা দেখি পার্সেন্ট যদি নির্ণয় করি, খুব ভালোভাবে শিখাইছিলাম ওইটা। পার্সেন্ট কিভাবে নির্ণয় করবা, ধরো কি বলছে, নাইট্রোজেনের অক্সাইড, মানে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের পরিমাণ কি 21 গ্রাম। দ্যাট মিনস আমাদের কি চাইছে, পার্সেন্ট যদি বের করি, পার্সেন্ট অফ নাইট্রোজেন যদি বের করি, তাহলে কি বের করবো, 21 দাও, আর হচ্ছে কি নাইট্রোজেনের অক্সাইড মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সাইডের স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তাহলে দেখো, নাইট্রোজেনের অক্সাইড বলতে কি, নাইট্রোজেন আছে অক্সিজেন আছে, দুইটা মিলেই তো আমাদের এটা তৈরি হচ্ছে। দ্যাট মিনস নাইট্রোজেনের অক্সাইডে নাইট্রোজেন জাস্ট এটা থাকবে উপরে। কারণ কি দেখো, আমি নাইট্রোজেনের পার্সেন্ট বার করতেছি, টোটাল যৌগের মধ্যে আমি কি বের করতেছি, নাইট্রোজেনের পার্সেন্ট বের করতেছি। তাহলে এখানে যেটা হবে 21 প্লাস হবে 36, এই হচ্ছে আমাদের এই যে স্থূল সংকেতের যে যৌগ যেটা আছে না, এটা এই হচ্ছে তার বর, ইন্টু 100 দিয়ে দেও, বাস পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্ট দেওয়া লাগবে না, 100 দাও, তাহলে কত আসে দেখো, এটা যেটা আসবে এটাই হচ্ছে পার্সেন্ট। কত আসে দেখো, ওকে 21 ডিভাইডেড বাই কত, 57 হবে মনে হয়, দেখি 21 প্লাস 36 57 না, 21 ডিভাইড বাই 57 বুঝতে তো 200 36.84 কি 36.84%, এইটা। তারপর কি বলছে ভাই, অক্সিজেন না, পার্সেন্ট অফ অক্সিজেন যদি আমরা বের করি, তাহলে অক্সিজেন কত 36 না, 36 ডিভাইডেড বাই 21 প্লাস 36 ইন্টু 100 বুঝতে কত দেখো 36 না, তাহলে 36 ডিভাইডেড বাই কত 57, কত আসে 63.51, এটা আমি এইভাবে বের না করেও যদি আমি 100 থেকে এটা বিগ দিয়ে দিতাম তাহলে কিন্তু পাইতাম না, ইজিলি পাইতাম। তারপরে এইভাবে দিছি আর কি। এখন দেখো, এখন আমরা কি করব, আমরা যদি স্থূল সংকেত নির্ণয় করতে চাই, তাহলে ওই পার্সেন্টকে কি করব, তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি করব, নাইট্রোজেন 36.84 ডিভাইডেড বাই কত, নাইট্রোজেন কত 7 মাস 7 গুণা 14 দ্বারা ভাগ করো 40, তাহলে কত আসে দেখো 36.84 ডিভাইডেড বাই কত 14, 2.63 না, এটা দ্বারা যদি আমরা ভাগ করি। এখন দেখো, আমরা যদি অক্সিজেনেরটা নির্ণয় করতে চাই, আমরা কালো কালি দিয়ে লিখি, অক্সিজেনটা নির্ণয় করতে চাই, তাহলে কি করব, 63.51%, হ্যাঁ 51, অক্সিজেন কত 16 না, 16 দ্বারা ভাগ করো, তাহলে কত আসে দেখো, কত 63.15 ডিভাইডেড বাই 16, কত আসে 3.94, এখানে আসবে হচ্ছে ভাই 3.94, এইটা আসবে। এখন প্রত্যেকটাকে কি করব, যেটা সবচেয়ে ছোট ওইটা দ্বারা ভাগ করব। তাহলে এখানে ছোট কোনটা, নাইট্রোজেনের ওইটা, তাহলে নাইট্রোজেনের ওইটার যদি তুমি 2.63 কে 2.63 দ্বারা ভাগ করো, তাহলে কি পাবা 1 পাবা।
এটাকে ভাগ করলে কত পাবা? 3.94 কে যদি তুমি 2.60 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা দেখো। এখানে আমরা একটা অনুপাত পাবো, অনুপাত হচ্ছে 2/3 পাবো আমরা, 3/2 মেবি, হ্যাঁ 3/2 পাবো। তাহলে এখন আমরা যদি স্থূল সংকেত নির্ণয় করতে চাই, স্থূল সংকেত কি হবে? n/o is equals to 1/3/2। তাহলে এটাকে কি হবে? এই পাশে গুণ করে নিয়ে আসলে n2o3, এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। বুঝা গেছে? জাস্ট ওইটাকে এই পাশে গুণ করে নিয়ে আসবা, তাহলে আমরা পাবো এইটা n2o3, এটাই হচ্ছে আমাদের স্থূল সংকেত। সো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা কিভাবে করছি, খুবই ইজি। প্রথম কাজ হচ্ছে এই মানে আমাদের পার্সেন্ট নির্ণয় করা। আমরা তো পার্সেন্ট নির্ণয় করা আগের ক্লাসে শিখছিলাম, এখনো দেখাইছি যে জাস্ট যেইটার পার্সেন্ট তুমি নির্ণয় করবা ওইটার বর তুমি উপরে রাখবা আর টোটাল যোগের বর নিচে রাখবা, ইনটু 100 দিয়ে দিবা। তো এখান থেকে আমরা পার্সেন্ট পাবো, পার্সেন্ট পাইলে ওই পার্সেন্টকে আমরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো, পারমাণবিক ভর দ্বারা ভাগ করে যে সংখ্যাটা পাইবো ওইটাকে আমরা, যেটা ছোট সংখ্যা ওইটা দ্বারা ভাগ করে আমরা অনুপাতকে সিম্পল করে নিয়ে আসবো, সহজ করে নিয়ে আসবো। সহজ করে নিয়ে আইসা আমরা দশমিকে না নাইকা এইভাবে রাখবো, এইভাবে রাখার পর আমরা জাস্ট অনুপাতটা বসায় দিব, তাহলে আমরা যেটা পাবো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখন দেখো আমাদের লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে একটি হাইড্রোকার্বন যৌগে কার্বনের শতকরা 80 এবং আণবিক ভর দেওয়া আছে এত, এবং হাইড্রোকার্বনটির আণবিক সংকেত নির্ণয় করো। এটাকে তোমার উপর ছেড়ে দিব নাকি আমি করে দিব? আচ্ছা আমি করে দিব, তার আগে তুমি একটা কাজ করো, ভিডিওটা স্টপ করছো, এখন ট্রাই করো। সো আশা করি তোমরা চেষ্টা করছো ভিডিও স্টপ করে। সো এখন দেখো আমার সাথে মিলাও যে এটা কিভাবে হচ্ছে। দেখো একটা হাইড্রোকার্বন যৌগ বলছে, তার মানে কি বুঝতেছো? হাইড্রোকার্বন, কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে? হাইড্রোকার্বন বলে। এটা হচ্ছে তোমাদের এসএসসি খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের পড়া, যেটা হচ্ছে হাইড্রোকার্বন। এটা খুব ভালোভাবে শিখাইছিলাম, ওইখানে একটা ফুল প্লেলিস্ট আছে। তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়কে ফিল করতে চাও কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রিতে, তাহলে তুমি ওই ক্লাসগুলো দেখো, তাহলে দেখবা যে হাইড্রোকার্বন কি ওটা তুমি অটোই বুঝে যাইবা। হাইড্রোকার্বন মানে হচ্ছে ভাইয়া কার্বন আর কি থাকবে? হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। দ্যাট মিন্স এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে। দেখো কি বলছে, শতকরা কার্বনের শতকরা 80 ভাগ আছে, যোগে কার্বন আছে কত ভাগ? 80 ভাগ। দ্যাট মিন্স কার্বন কত? 80%। তাহলে হাইড্রোজেন কত? 20%। এটাই তো বোঝাচ্ছে, তাই না? কার্বন কত? 80%, আর হাইড্রোজেন কত? 20%। তাহলে আমরা কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করো। কত? কার্বন 12, তাহলে কত আসে? এটা কত? 20/1। তাহলে এটা 20, আর এটা কত? 4/80 নাকি কি বলি, 80/12, 6.67। হ্যাঁ 6.67। এখন তুমি এক কাজ করো, এই কার্বনকে 6.67 দ্বারা ভাগ করো, কারণ এটাই তো ছোটটা দ্বারা ভাগ করবা, তাহলে কত আসে? 1। আর হাইড্রোজেনকে যদি ভাগ করো তাহলে কত আসে? 20 না, 20/6.67। তাহলে কত আসে দেখো, এটা কাছাকাছি মান আসবে, তো এটা আমাদের কাছাকাছি মান আসবে, তাই না? 20/6.67 না, কত আসে? 2.99.8। মানে এটা আমরা 3 ধরতে পারি। হ্যাঁ 3 ধরতে পারি, 3। তাহলে এটার স্থূল সংকেত কি? CH3। এখন আমাকে কি বলছে? আণবিক ভর দেওয়া আছে। সো আমরা কি জানি? আণবিক ভর কত? আমি আর লিখলাম না, জাস্ট এখানে কি লিখবা? আণবিক ভর হচ্ছে 30 = n ইন্টু স্থূল সংকেত না CH3, মানে এইটার ভর। এখন এখানে হচ্ছে 30, এখানে কি হবে? n ইন্টু কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন কত? 3 না, 3টা হাইড্রোজেন 3, তাহলে 12 আর 3 কত? 15। 30 = n ইন্টু 15 নাকি 13, 14, 15, 15ই তো। এইটাও পারি না, না? তাহলে কত আসে দেখো, তাহলে কত? তাহলে 2, n এর মান কত আসবে? 2 আসে। তাহলে n এর মান কত দেখো, তার মানে কি আমি মেথে খুব উইক না কিন্তু। তাহলে এটা কত? এটা হচ্ছে n হচ্ছে 2 আসে। তাহলে আমাদের স্থূল সংকেত কি হবে? সরি, স্থূল সংকেত তো পাইছি, আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত মঙ্কেত না কিন্তু সংকেত, হ্যাঁ আণবিক সংকেত n ইন্টু কি? স্থূল সংকেত n ইন্টু n ইন্টু কত? CH3। এখন n এর জায়গায় কত? 2 বসাও, 2 ইন্টু CH3 যদি বসাও তাহলে কি হবে?
C2H6, এটা কি ভাইয়া? এটা হচ্ছে ইথেন। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, কিভাবে? CH3 হাই হাই, এটা ইথেন না তো, এটা হচ্ছে ইথিন। না, এটা ইথিন, এটা। সো এটা দেখা যায় না, তাহলে এটা কি হবে ভাইয়া? 2 ইন্টু 2 ইন্টু CH3, হ্যাঁ। তাহলে এটা এনটা আমরা এখানে লিখি, হ্যাঁ, n ইজ ইকুয়ালস টু 2 পাইছিলাম, হ্যাঁ। আর তাহলে এটা কি? এটা হবে C2H6, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর কি, এইভাবে। সো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমরা এইটা কিভাবে করলাম। সো আশা করি এই আণবিক সংকেত, স্থূল সংকেত নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, থাকার তো কোথাও না, যদি তুমি ক্লাসটা ঠিকঠাক মতো করো। আর যদি ভাইয়ের কোনো স্লিপিং মিস্টেক অথবা ক্যালকুলেশনে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। বি পজিটিভ, ওকে? ভুল হতেই পারে। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আর তার আগে বলে নেই, এই ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করবা, কারণ হচ্ছে SSC 26 যারা আছে তাদেরকে একটা বেস্ট প্রিপারেশন যাতে ফ্রিতে এখান থেকে নিতে পারো, ওইটার সর্বোচ্চ আমি চেষ্টা করতেছি। সো দেখো, এই যে পেজগুলো লিখতে কিন্তু ভাইয়া অনেক কষ্ট হয়। সো অবশ্যই ওই কষ্টের প্রতিদান হিসেবে তুমি ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা আর কমেন্ট করবা। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।